ভেজা শাড়ি, ভেজা চুলের বাহার, রাতের বেলা রাস্তায় এমন পজিশনে ভালো মেয়েরা দাঁড়ায় বলে তো মনে হয় না। তুমি কি সেই দলের একজন? কঠোর বাক্য, প্রত্যেকটা অক্ষর শুনে শরীরের আগুন জ্বলে যায় দিয়ার। মানুষ এমন বাজে কথাও বলতে পারে? হ্যাঁ, পারে। ফায়াজ নামের মানুষটা সকল বিষাক্ত কথার মালিক। আপনি আমার ব্যাপারে কিছুই বলার অধিকার রাখেন না ফায়াজ। দয়া করে নিজের কাজে যান। শক্ত ভঙ্গিমায় জবাব দেয় দিয়া। শাড়িখানা দেহের সহিত আবারও লেপ্টে নেয় মেয়েটা। ঝড়ে ভিজে জবজবে বাস স্ট্যান্ডের ছাউনির নিচে দাঁড়ালেও তীব্র বর্ষণে হার মানে সব কিছু। ফায়াজের বিষাক্ত বুলির উদ্দেশ্য তাকে গাড়িতে ওঠানো। লোকটা কখনো সুশীল বাক্য বলেনি তার সহিত, অথচ সে বাবার থেকে সদা শোনে ফায়াজের মতন ভালো এবং গুণী ছেলে নাকি খুব কম। তবে তার ভালো ও গুণী স্বভাবের সাথে আক্রমণাত্মক বৈশিষ্ট্য বিদ্যমান। অফিসে কোনো কাজে হেরফের হলে কাউকে দ্বিতীয়বার সুযোগ দেন না ফায়াজ। তোমার মান সম্মান নেই, কিন্তু তোমার বাবার আছে, গাড়িতে ওঠো। ফায়াজ ফের জানায়। দিয়া ঠায় দাঁড়িয়ে, নড়চড় নেই, ভাবনায় বিভোর। কেন এত দূর এলো বান্ধবীর বিয়েতে? না সে আসতো, আর না আজ এমন যানবিহীন তাকে অপদস্থ হতে হতো। আমি ম্যানেজ করে নেব, আপনাকে ধন্য। গাড়ি থেকে নামলে তোকে আমি ঠাটিয়ে চড় দেব কিন্তু। আমার মুখে মুখে তর্ক করছিস? ফায়াজ চিল্লিয়ে ওঠে। দিয়া কিঞ্চিত নড়ে। লোকটার চিৎকারে অসহ্য লাগে তার। অথচ লোকটা তার 1 বছরের ছোট। বাল্যকাল হতে ফায়াজের সাথে তার যত খেলাধুলা। কিন্তু ফায়াজ তাকে সম্মান করবে বলে দূরের কথা, ইচ্ছে মতো তুই তুকারি করে। দুজনে কিশোর বয়সে পদার্পণের পর তেমন একটা সখ্যতার সহিত কথা বলেনি। এমনকি ফায়াজ পুরো পরিবর্তিত, যেন সে দিয়াকে চেনেই না। কখনো তারা বাল্যকালের বন্ধু ছিলই না, এমনটা মনে না রাখা সই। পরিবারের উঁচু নিচু দাপটের একখান ব্যাপার আছে। দিয়া আর কিছু বলেনি ফায়াজকে। আলগোছে হাঁটতে আরম্ভ করে। অপমানে আখিজোড়া ভিজে আসে। এর মাঝে খেয়ালে আসে বাসের আগমন। বাসে উঠতে নিলেই হাতের টান অনুভব করে। পিছনে ফিরলে বোঝে ফায়াজের অবস্থান। রাস্তায় সোডিয়ামের আলো, ছেলেটার শ্যাম ভাব ফুটেছে। পরিহিত কালো শার্ট, আঁখি জোড়ায় তেজ, ঠিক তেমনটা যেমনটা ছোট্টবেলায় দিয়া তাকে কোনো খেলায় হারিয়ে দিলে ক্রোধে মত্ত হয়ে সে যেমন করত। থাপড়িয়ে দাঁত ফেলবো তোর। ফায়াজ, ছাড়ুন, বাস এসেছে, আমি যেতে পারবো। দিয়া অনুনয় করে। আপা, কই যাবেন? ওঠেন। বাসের হেল্পার জানায়। অল্প সংখ্যক লোকজন বাসে হামলে ওঠে। সেদিকে পরোয়া করে না ফায়াজ। টেনে তাকে গাড়ির সামনে নেয়। বাবার বন্ধুর মেয়ে না হলে তোর মতন মেয়েকে নিয়ে ভাবতামও না। ফায়াজ গাড়ির দোর খুলে দিয়াকে বসাতে চায়, কিন্তু দিয়া অপমানিত বোধ করে। ফায়াজের হাত ছাড়াতে চায়। আমাকে অপমান করে আবার আমাকে আপনার গাড়িতে নেওয়ার কথা ভাবলেন কিভাবে? দিয়া ধাক্কা দেয় ফায়াজকে। ফলস্বরূপ ফায়াজ নড়ল না এক বিন্দুও, বরং দিয়ার হাতের কবজিতে ব্যথা পায়। লোকটা কাঠের মতন শক্ত। কোথায় 5 ফুট 1 আর কোথায় 6 ফুটের আমি। এই মেয়ে আমাকে একদম ধরবে না। ফায়াজ দিয়াকে গাড়িতে উঠে বসায়। দিয়া পুনরায় অপমানিত হয়ে নাজুক। মানুষটা কেন তাকে এমন অপমান করে? আঁখি দিয়ে 1 ফোঁটা জল কোলে গড়ায়। দ্রুত বাঁক ফেরে সে। আজ ট্যাক্সি সমিতির স্ট্রাইক ছিল, কিন্তু বান্ধবী গাড়ি ফাটিয়েছিল বলে এসেছে সে। বাবা মাও দ্বিমত করেনি। কথা ছিল সেই গাড়িতে ফিরবে সে বাকি সইদের সহিত। তবে বাকি সইরা তখনও অনুষ্ঠানে ব্যস্ত। দিয়ার বাসা দূরে বিধায় গাড়ি গিয়ে আবার ফেরত আসাটা সময় বাহুল্য। এছাড়া একা আসা যাওয়ার অভ্যেস আছে তার। অথচ সব শেষ হয় আচানক বৃষ্টির কারণে। বাস পাওয়াটাও দুর্বিষহ ঠেকে, যদিও ফায়াজ আশায় তার উপকার হয়েছে। ভেজা শাড়ির কারণে বেশ বেকায়দায় ছিল মেয়েটা। তবে ফায়াজের ব্যবহারে সেই ধন্যবাদ দেওয়ার ইচ্ছেটা বুকের ভিতর চাপা দেয়, যেমনটা চাপা দিয়েছে ফায়াজকে ঘিরে তার সকল অনুভূতিদের। ছেলেটা তার 1 বছরের ছোট, কিন্তু দিয়ার অপারগ মন ফায়াজে মত্ত। ছোটবেলা হতেই, যেটা আজ পর্যন্ত কেবল তার মনের একান্ত ভাবনা। এই ভাবনার উড়াল হলে বিরাট পাপ হবে। ফায়াজের অপমানে চিরতরে ডুবে যাবে। মোবাইলে ভাইব্রেশন শব্দে টনক নড়ে দিয়ার। হাতের স্পার্স ভিজে গেছে জবজবে। টিস্যু দ্বারা মুড়ে থাকা মুঠোফোন সুরক্ষিত। বাবার ফোন। দ্রুত কথা সারে সে।
জানতে পারে ফায়াজও একই অনুষ্ঠানে ছিল। আনমনা হয় দিয়া। তাহলে ফায়াজ তাকে অনুষ্ঠানে খেয়াল করে, না হলে রাস্তায় খেয়াল করেছে? আর দৃষ্টিতে দিয়া পাশে অবলোকন করার চেষ্টায় সুঠামদেহী ফায়াজ, কালো শার্টের হাতা কিছুটা ওঠানো, তাতেই দৃশ্যমান হাতের কড়া, ভাসমান রগের বসবাস। মুখশ্রীর পানে আঁখি পৌঁছালে শক্ত খরসান চোয়াল দৃশ্যমান হয়। ছেলেটার গালে খোঁচা দাড়ি, ক্লিন সেভের পর নতুন দাড়ির আগমন। হুট করে পাশ ফেরে ফায়াজ, দৃষ্টি মিলে দুজনের। দিয়া দ্রুত জানালার কিনারায় চাপে, শুনতে পায় ফায়াজের কঠোর বাক্য। ভিজের শাড়িতে মানুষকে মনোরঞ্জন করা সহজ, বাজে কথা বন্ধ করুন। আমার পরনে কাতান শাড়ি, ভিজলেও কিছু বোঝা যাবে না। আঁচল টেনে নিজেকে আরও ঢেকেছি। দৃষ্টিকটু। দিয়া থামে। কাকে ব্যাখ্যা দিচ্ছে সে? ফায়াজকে? ফায়াজ তার কথা শুনবে আদেও? নিশ্চয়ই এখনো মনে মনে সহস্র কঠিন বাক্য তৈরি করছে। ইমপ্রেসিভ, বসের সাথে তর্ক করতে সাহস আছে দেখলাম। বাট লিটল ওম্যান, তর্ক বন্ধ করার সিস্টেম আমার জানা আছে। না জানি এর জন্য তোর বাবার চাকরি যায়। ফায়াজ জানায়, বস? আসলেই তো ফায়াজ দিয়ার বস। তাহলে মায়ের দেখাশোনার কাজে নিয়োজিত সে। আবার ফায়াজের লাঞ্চ নিয়ে যায় অফিসে। আগে কেবল তার মায়ের দেখাশোনা করলেও ফায়াজ অফিসে জয়েনের পর ফায়াজের মায়ের নির্দেশে লাঞ্চ দিয়ে আসে। ওনার বক্তব্য, ফায়াজ কাজের লোকেদের হাত থেকে নেওয়া জিনিসপত্র পছন্দ করে না। দিয়া সেসব দিন মনে করতে চায় না। বাবার দিকে তাকিয়ে কেবল ওই বাড়িতে যায়। না হলে বাবা তাকে অফিসের কাজ করতে দেয়নি, কিন্তু ফায়াজের বাড়িতে যেতে দেয় কেবল বিশাল ঋণ চুকাতে। দিয়ার বাবা ফায়াজের বাবার নিকট চিরঋণী। সরি ফায়াজ, আই ডোন্ট কেয়ার। ফায়াজ মৃদু চিৎকার করে। কথোপকথন তাদের ওইটুকুতেই আটকায়, বাকি পথ কাটে নীরবে। বৃষ্টির বেগ 3 গুণ বেড়ে গেল। 3 তলা বিল্ডিংয়ের 3য় ফ্লোরে থাকে দিয়ারা, ভাড়া বাসা। মাঝারি সাইজের গেটের সম্মুখে গাড়ি থামলে দিয়া ছোট্ট সুরে জানাই, ধন্যবাদ। বাসায় আসবেন? একটু কফি? জাস্ট গো। একটা কথাও আর নয়। স্টিয়ারিংয়ে সজোরে আঘাত করে ফায়াজ। ছেলেটা যেন দিয়াকে এক বিন্দুও সহ্য করতে পারে না। দিয়া দ্রুত দরজা খুলে বেরোয়। সে গেটে ঢোকার পূর্বেই ফায়াজ গাড়ি স্টার্ট দেয়। নীরবে দৃষ্টি পড়লে ভেসে আসে দিয়ার ব্যাক সাইড। চুল পিঠে নেই বিধায় ব্লাউজের আড়ালে বস্ত্রের ছাপ স্পষ্ট। নজর ফেরায় ফায়াজ। বুড়ো কোচকে আসে তার। রাস্তায় মেয়েটার পিঠ আঁচল দ্বারা ঢেকেছিল। বকা খেয়ে এখন আঁচল টানতে ভুলে গেছে নিশ্চয়ই। বিরক্ত হয় ফায়াজ। মেয়েটার প্রতি এক ঈর্ষা অনুভব করে সে। কিসের জন্য? কেন? ভাবার সময় কই তার। দিয়া ভেজা শাড়ি খুলে সুতির 3 পিসে আগলে নেয় নিজেকে। গরম ঠান্ডা মিশ্র আভাস। সেপ্টেম্বরের শেষ প্রহর এখন। মা ঘুমিয়ে গেছে, তবে বাবা সজাগ। গরম চা বানাচ্ছে আদরের মেয়ের জন্য। একমাত্র মেয়ে সে মহিউদ্দিন এবং পারভিনের। তার মা বাবা পালিয়ে বিয়ে করে। বেঘর হয় দুজনে। শত্রুদের মাঝে বিয়ের সম্পর্ক 2 পরিবার মানে না। তাই গ্রামের বিশাল প্রাসাদ ছেড়ে তারা আছে শহরে। সম্পূর্ণ অপরিচিত শহরে মাথায় ঢাল হয়ে দাঁড়ায় ফায়াজের বাবা দেওয়ান মির্জা। গ্রামের ছোট্টবেলার বন্ধুকে অসহায় ভঙ্গিতে বসে থাকতে দেখে সঙ্গে সঙ্গে চিনে নেয় দেওয়ান। গ্রামের সকল কিছু বিক্রি করে শহরে পাড়ি জমানোর পর বন্ধুর সহিত দেখা হয়নি তার আর। গ্রামে কিছুটা ঝামেলা হওয়ায় সেই স্থান চিরতরে ছেড়ে আসে দেওয়ান। তৎকালীন রেল স্টেশনের ম্যানেজার পদে কাজ করত দেওয়ান। সেখানে বন্ধুকে পিয়নের চাকরি দেয় পড়ালেখা কম থাকায়। পরবর্তীতে দেওয়ানের সম্পদ বাড়ে, ম্যানেজার থেকে বিশাল কোম্পানি খোলে, বৃদ্ধি পায় সম্পদের পরিমাণ এবং টাকার সমাহার। এখন তার বিশাল এক কোম্পানির ছোট পদে কর্মরত আছে মহিউদ্দিন। মহিউদ্দিন দেওয়ানের মতো অতটা সম্পদের পিছে দৌড়ায়নি। বন্ধুর সহিত ছিল তার সকল সফলতায়। পড়ালেখা কম থাকায় দেওয়ানের চেয়েও ভালো পজিশনে চাকরি দিতে পারেনি তাকে। তাতে কি, সেই চাকরিতেই মহা খুশি মহিউদ্দিন। সম্পর্কে বস এবং কর্মচারী হলেও তাদের বাঁধন আজও মজবুত। সম্প্রতি অসুস্থতার জন্য নিজের জায়গায় ছেলেকে বসান দেওয়ান। পূর্বে ছেলের সাধারণ চাকরি করলেও এখন বাবার পজিশনে সুন্দর সামলাচ্ছে সব ফায়াজ। ফায়াজ ছোটকালে যেমন ছিল এখন তার বিপরীত। মাঝে মাঝে তাকে অহংকারী মনে হয় দিয়ার। স্বাভাবিক, যত অহংকার সব বড় লোকদের। দিয়াদের বাড়ি আসার জন্য ছোটবেলায় কাঁদত ফায়াজ।
আর এখন এইদিকে পা অবধি রাখে না। দিয়া আর ভাবতে চায় না, তার এমন ভাবনা ভাবা সাজে না। কেন জানি ফায়াজের ভালোবাসায় মেয়েটা মুষড়ে যায়। তার সুঠাম দেহ, গম্ভীর ব্যক্তিত্ব, সুদর্শন চেহারায় প্রেমে পড়ার জন্য যথেষ্ট। কিন্তু দিয়ার প্রতি ব্যবহার তাকে সব ভাবনা মিথ্যে বলে আঙুল তুলে দেখায়। পূর্বে ফায়াজকে তুমি বলে বললেও ফায়াজ একবার বেশ খেঁকিয়ে বলেছিল, বয়স দিয়ে নয়, যোগ্যতা দেখে কথা বলবি আমার সাথে। 1 বছরের বড় বলে আমাকে তুই তুমি করে বলবি, আপনি ছাড়া যেন অন্য বাক্য না শুনি। তখন ফায়াজের বয়স ছিল 16 আর দিয়ার 17। ব্যাস, সেই দিনের পর থেকে দিয়ার আর সাহস হয়নি তাদের ছোটবেলার সেই মধুর দুষ্টু মিষ্টি স্মৃতির কথা ভাবতে। ছেলেটা যে বিষাক্ত। কি ভাবছিস দিয়া? বাবার আগমন, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ এগিয়ে দেয় মেয়ের দিকে। দিয়া মিষ্টি হেসে হাতে নেয়। কিছু না বাবা, তোমার অফিস আছে না কাল, ঘুমিয়ে পড়ো, যাও। যাব, তুই আসা অবধি জেগেছিলাম। ফায়াজ অনুষ্ঠানে ছিল তা জানিয়েছে দেওয়ান, সেই বলল তোকে বাড়িতে নামিয়ে দিতে। আমি তো ভেবেছিলাম তুই রুজির পাঠানো গাড়িতে আসবি। আসার কথা ছিল, ওদের দেরি হবে আরও, তাই একা আসতে গিয়ে দেখি ফায়াজ। চায়ে চুমুক দেয় দিয়া। বাবা কিছুক্ষণ নীরব বসে, চিন্তিত কিছু নিয়ে। দিয়া বাবার কাঁধে হাত রাখে, অনুনয় করে বলে, কিছু হয়েছে আব্বা? তোর জন্য প্রস্তাব যা আসে সব ডিভোর্সি ছেলের জন্য আসে মা। তোর সত্যিটা জানার পর সিঙ্গেল ছেলেদের প্রস্তাব অজান্তেই চলে যায়। দিয়া হাসি, বাবার কাঁধে মাথা রাখে। মা হতে পারবো না জেনে কোন ছেলে আমাকে বিয়ে করতে চাইবে বলো বাবা? ডাক্তার আয়াত তো জানিয়ে দিয়েছেন আমার মা হওয়ার সম্ভব না। সেই বছর অ্যাক্সিডেন্ট হয়ে ভালো হয়েছে। আমি তোমাদের সাথে থাকবো সারা জীবন। 28 বছর হয়েছে তোর, এখন একটা ভালো জীবন সঙ্গী খুঁজতে পারিনি। তোর সুখের ঠিকানা দেওয়ার জন্য আমি ব্যর্থ। বাবার আঁখিতে পানি আসে। দিয়া ফের হাসে, অধরে হাত চাপে। তোমাদের দুজনের সঙ্গে থাকতে আমি ব্যাপক খুশি। অন্যের কটু কথা শোনা চেয়ে তোমাদের সাথে থাকা আমার জন্য চিরসুখ। বাবা মেয়ে কিছুক্ষণ কথা বলে। বাবা ঘুমাতে গেলে নিজের ভাবনায় বিভোর হয় দিয়া। বুকসেট থেকে নতুন একখান বই বের করে। বইয়ের সপ্তাহ। গ্র্যাজুয়েশনের পর বাবার অমতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গিয়ে বিশাল অ্যাক্সিডেন্টের শিকার হয় সে। তাতে হারায় মাতৃত্ব। একজন ডাক্তারই দেখিয়েছেন তারা, দেওয়ানদের ফ্যামিলি ডাক্তার। তারা বাবা ছেলে দুজনেই দক্ষ ডাক্তার। তাই আলাদা করে বাহিরে একই ঘটনা বারবার জানানো এবং মেয়েকে কষ্ট না দেওয়ায় দ্বিতীয় কোনো ডাক্তার দেখায়নি তারা। দিয়ার মান্থলি সার্কেল নিয়ম মাফিক চলেও তার অভ্যন্তরীণ অবস্থা বাচ্চা ক্যারি করার মতন সচল নয়। তাতেই ধারণা হয় দিয়ার মা হতে পারবে না। দেওয়ান মির্জা বধূকে ঘটনা জানালেও অনুরোধ করে অন্য কাউকে ঘটনাটা না জানাতে। ফায়াজ এই ব্যাপারে জানে না কিছু, তাকে জানানোর মতন কথাও নয় ইহা। দিয়া সকল মনোভাব দূরে পাঠায়। সে একা একাই ভালো। তার মনে ফায়াজের জন্য জমানো ভালোবাসায় খুশি সে। তার প্রতি একতরফা ভালোবাসায় দিয়া সকল কষ্ট সহ্য করতে পারে। ভালোবাসাময় এক উপন্যাসে ডুব দেয়। বইয়ের পৃষ্ঠার সহিত মিশিয়ে নেয় নিজেকে। সেথায় নিজের বিপরীতে প্রণয়ের খাতায় কল্পনা করতে থাকে ফায়াস এবং নিজেকে। প্রত্যহের ন্যায় শরীর চর্চা করে ফায়াস নিজ কামড়ায়। অভ্যস্ত সে, না করলে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। গতরাতে ঘুম হয়নি, কারণটা দিয়া। মেয়েটা তার সামনে আসলে যেন ফায়াজ অন্য ধ্যানে চলে যায়। তার উল্টো পাল্টা চালচলনে নিজের মস্তিষ্ক বিগড়ে যায়। অদ্ভুত পীড়া অনুভব করে মেয়েটার প্রতি সে। তাই এহেন দুর্ব্যবহার করে সে দিয়ার সাথে। সবচেয়ে বিষাক্ত মেয়েটার হাসি। আঁকাবাঁকা দাঁত দেখিয়ে যখন হাসে সে, ফায়াজ তা সহ্য করতে পারে না। মেয়েটাকে আজ অবধি যত কটু কথা বলেছে সে, তা কাউকেই বলেনি ফায়াস। সে ছাড়া অন্য মেয়ের জন্য এত কিছু ভাবেও না মানব। অথচ তার মেয়ে বন্ধু বা কলিগের অভাব নেই। মিটিং থাকায় কোট চড়ায় সে গায়ে, না হলে শার্ট পরেই অফিস অ্যাটেন্ড করে। বাকিদের জন্য অবশ্য ড্রেস কোড নির্ধারিত। একজন সার্ভেন্ট এসে ফায়াস হতে অফিসের ব্যাগ নেয়। উদ্দেশ্য গাড়িতে রাখা। ডাইনিং পানে গেলে স্থির হয় দৃষ্টি তার। দিয়া মেঝেতে ঝুঁকে স্যুপ মুছছে। পাশে হুইল চেয়ারে তার মা, মুখে করুণ হাসি। ইচ্ছাকৃত দিয়াকে বাড়তি কাজে খাটাচ্ছে। মেয়েটার পিঠ সমান, চুল দুধারে ভাসছে। ফায়াজকে দেখলো এক পলক, ফের নিজের কাজে মন দেয়। রাগ দেখিয়ে শুধায়, মায়ের জন্য এসেছো তুমি? ফ্লোর মুছছো কেন? আন্টি বলেছে। দিয়া মাথা উঁচু করে জবাব দেয়, মায়ের দেখাশোনা করো, এটাই এনাফ। ওঠো মেঝে থেকে।
মা, নেক্সট টাইম যেন এসব না দেখি। দিয়া এবং মায়ের উদ্দেশ্যে নির্দেশনা দেয় ফায়াজ। দিয়ার এমন অসহায়ত্ব সহ্যের বাইরে ফায়াজের। ফায়াজ, বসো বাবা। দিয়া, হয়েছে, রাখো এসব, আমার খিদে পেয়েছে, খাইয়ে দাও। দোলা শাফাকাত বলে ওঠে। দিয়া মাথা নাড়ায়। অন্য সার্ভেন্ট এসে মেঝে মোছা আরম্ভ করে দেয়। দোলার হাত পা প্যারালাইজড হয় স্ট্রোকের পর। বহু থেরাপি বা চিকিৎসার পরও ঠিক হয়নি। বড্ড চতুর মহিলা। ছোটবেলায় ফায়াজ দিয়াকে বহু মার মারলে আদরে ছেলেকে শাসন করত দেওয়ান। এছাড়া ফ্রিতে চাকরি পেয়েছে দিয়ার বাবা, তাই সুযোগ পেয়ে সব কিছুর জেদ একসাথেই উগলে নিচ্ছে মহিলা। বউয়ের আবদারের নিকট হার মানে দেওয়ান। পরন্ত অফিসে ছেলের জন্য কাজের লোকের মতন দিয়া লাঞ্চ পৌঁছে দেওয়ার ব্যাপারেও নাক গলায় মহিলা। এমনকি দিয়ার প্রতি ফায়াজের অন্য ভাবনা খেয়াল করলেও কিশোরকাল হতে দিয়ার বিরুদ্ধে করে সে ফায়াজকে। দিয়াকে মহিলা নিজের সেবিকা বানায়। কি সাংঘাতিক মহিলা! ফায়াজ নাস্তা সারে চুপচাপ দৃষ্টি মেলে সদার মতন পর্যবেক্ষণ করে দিয়ার কাজকর্ম। কাজের মহিলাদের সহিত মেয়েটা মিষ্টি ভাসী। সফেদ চামড়ার মেয়েটার গালে দুই ধার প্রায় রক্তিম হয়ে থাকে। মাকে খাইয়ে রুমে দিয়ে আসে দিয়া। পুনরায় আবারও ডাইনিংয়ে ফেরে। ফায়াজের বোন ফিহা কলেজের পোশাকে উপস্থিত। দিয়াকে দেখে হাসে। দুজনের ভালো সম্পর্ক। দিয়া পানি ঢালা অবস্থায় শুনতে পায় ফিহার সুর। জানো দিয়াপু, আমাদের ফ্রেন্ড নিপার ভাই আমাদের সাথে তোমার ছবি দেখে তো টাস্কি, সে তো তোমার জন্য ফিদা হয়েছে। কিন্তু যখন শুনলো তোমার এজ 28, তখন বেশ কষ্ট পেয়েছে। আসলে আপু, তোমাকে দেখে বোঝার জন্যেই তোমার এজড 28। ইউ আর সো প্রিটি আপু। থ্যাংক ইউ ফিহা, তুমিও বেশ প্রিটি। দিয়া হেসে গ্লাস নিয়ে প্রস্থান ঘটায়। তবে ফিহার হাসি বেশিক্ষণ টেকেনি। ফায়াজ তার মোবাইল কেড়ে নেয়। তীক্ষ্ণ সুরে হাওড়ায়, অতি বাড়াবাড়ি করবি তো দেখবি হাড্ডি ভাঙব তোর। এত ছবি দেওয়া নেওয়া করলে মোবাইল হারাবি চিরতরে। ফায়াজ ফোন ফেরত দেয়। ফিহার ভাবভঙ্গি অনর। ভাইয়ের সামনে ভুল কথা বলে বিরাট পাপ করেছে। দিয়ার ব্যাপারে অন্য ছেলের বলা কথা শান্তি দিচ্ছে না ফায়াজকে। মেজাজ বিগড়ে যায় মুহূর্তে। এতটা বেপরোয়া হয় সে যে ড্রাইভারকে অবধি ধমকি দেয়। গাড়ি নিজে চালায়। 1 ঘন্টার মিটিং টেনে 3 ঘন্টা করে। একজনকে নাকানি চোবানি খাইয়ে দেয় মিটিং রুমে। দেওয়ান যাওয়ার পর অফিসের সকলে এক আতঙ্কে থাকে। কেবল মোটা স্যালারির লোভে চাকরি ছাড়ে না। ফায়াজের তীক্ষ্ণ জুলুম বাদে বাকি সব পারফেক্ট এখানে। আর সেই তীক্ষ্ণ জুলুমের কারণেই অফিসে বেশ প্রফিট হচ্ছে। মিটিংয়ে জমা সকল ফাইল নিয়ে হাজির হয় মহিউদ্দিন। দরজায় টোকা দিলে ফায়াজ বলে ওঠে, কাম ইন। মহিউদ্দিন এক পলক দেখে ফায়াজ তাকে বসতে বলে। বসুন। জি স্যার। মহিউদ্দিন বসে। অফিসের সাথে বাস্তবিক জীবন মেলায় না লোকটি। বেশ কর্বঠ। তাই তো দেওয়ানের বয়সী হলেও মহিউদ্দিন এখনও খেটে যাচ্ছে। মেয়ের বিয়ে দেওয়া অবধি অফিসের চাকরি করেই যাবে। ফের বিরতি নেবে কাজ থেকে। ফাইল আর বাকি আছে? ফায়াজ প্রশ্ন করে। না, আমি সব এনেছি। মহিউদ্দিন ঘাম মোছে কপালের। মেয়ের চিন্তায় প্রেশার আপ ডাউন করে সদা। অফিসের কাজ বাদে অন্য কিছু নিয়ে চিন্তায় আছেন কি? ফায়াজ চোখ সরায় কম্পিউটার হতে। প্রবীণ লোক মলিন হাসে। মেয়ের বিয়ে নিয়ে চিন্তিত। মেয়েটার জন্য একজন সুপাত্র যদি পেয়ে থাকেন। ফায়াজের ছোট্ট শ্বাস। দিয়ার বিয়ের কথায় বুকটা কেমন ভার হয় তার। মেয়েটার বিয়ের সংবাদে এত বদ্ধ অনুভূতি। মেয়েটা এমনই থাকুক, অবিবাহিত। পারিবারিক কাজের কথা পরে ভাবুন, আগে অফিসের কাজটা ঠিকভাবে হোক। ভেবে জবাব দেয় ফায়াজ। মহিউদ্দিন হেসে কষ্ট উড়িয়ে দেয়। ফায়াজ ভালো ছেলে জানে, তবে অফিস জয়েন করার পর থেকেই দেখছে ছেলেটা যেমন ভালো তেমনই কাজের প্রতি দেওয়ানা। মহিউদ্দিন লজ্জা পায়, মাথা চুলকে বলে, সরি স্যার। ইটস ওকে। ফায়াজ বাক্য শেষ করে। দিয়ার প্রতি আবারও জমা হয় কিছু চাপা রাগ। দেওয়ান আজ অফিসে এসেছে। মাঝে মাঝে সে অফিস ভ্রমণ করে। অসুস্থ হলেও কাজের পোকা দেওয়ান। বিশাল সাম্রাজ্য তৈরি করেছেন নিজের হাতে, তাই দেখতে আসা। কিন্তু ভদ্রলোকের শেষ শারীরিক বিপাকে পড়ে। ডাক্তার আয়াত আসে। উনি ডাক্তার রিয়াজের ছেলে। ডাক্তার আয়াত দিয়ারই চিকিৎসা করেছিল। সেই অফিসে আসে দেওয়ানের চিকিৎসার জন্য। অপরদিকে দিয়া আসে লাঞ্চ নিয়ে। ফায়াজ বাবাকে দেখে সে নিজ কেবিনে ফেরে। অনেক কাজ বাকি। ডাক্তার বাবাকে চেক আপ করছে। দিয়াকে আসতে দেখে নিজের কেবিনে ঢোকে পূর্বে। দিয়া কেবিনের সম্মুখীনে দাঁড়িয়ে টোকা দেয়। ভিতর হতে বেশি আসে না কিছু।
দিয়া আবারও টোকা দেয়। আপনার লাঞ্চ। আয়। গম্ভীর সুর। দিয়া ঢেকর গিলে। আবার কিছু হয়েছে কি? দরজা ঠেলে ভেতরে ঢুকলে অন্তরে জ্বালা হয়। লোকটা এমন আকর্ষণীয় কেন? কেমন পুষ্ট দেহ তার, শার্টের ওপর স্পষ্ট ভাসছে তার শরীরের মাসেলের কাঠামো। দিয়া কেবিনে এক কোনায় থাকা ছোট্ট টেবিলে খাবারের বাটি রাখে, মিষ্টি হাসার চেষ্টা করে বলে, খেয়ে নিন, আমি যাচ্ছি। দিয়া হাঁটতে নিলে তেড়ে আসে ফায়াজ, দুবাহু চেপে ধরে বলে, কতজনকে রূপ দেখে দেওয়ানা করবি? হ্যাঁ, ছোট বড় সবাই তোর প্রেমে মত্ত হোক এটাই চাস? তারপরও তোর বিয়ে হচ্ছে না কেন? থমকে যায় দিয়া। কি তীক্ষ্ণ ভাষা! বুকের মধ্যিখানে কষ্টের ফোয়ারা। তার বাহু ছাড়ানোর চেষ্টা করে দিয়া, আখিতে জল মিশ্রিত কষ্টের ভাষা আওড়ায়। আমি আপনার এমপ্লয়ি, আমাকে নিয়ে না ভাবলেও হবে আপনার। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে গালে। অদ্ভুত সুন্দর দৃশ্য। ফায়াজ হারিয়ে যায় দিয়ার আঁখির গভীরতায়। হৃদয়ে চিনচিনে ব্যথা। উফ, দিয়ার কাছাকাছি থাকলে মাথা নষ্ট হয় ফায়াজের। আবার এই মেয়েটাকে না দেখলেও তার মস্তিষ্ক দিকবিদিক হারায়। তোমাকে নিয়ে ভাবার জন্য পারমিশন নিতে হবে? কে তুমি? কে আছে তোমার? শুধু এই রূপ? তীর্যক হাসে ফায়াজ। আমি আপনাকে কিছু বলতে চাইছি না, যেতে দিন। কেন? আমার মুখের কথা শুনতে ভালো লাগে না? কি ভালো লাগে? অন্য ছেলেদের মধুর তারিফ? ফায়াজ বিষ মিশিয়ে কথা বলে। আমি আর বাজে কথা শুনতে চাই না। বাবার জন্য কেবল এখানে আসি। না হলে কি অন্য কোথাও গিয়ে কাহিনী করতিস? ফায়াজ, দয়া করুন। আমি মধ্যবিত্ত পরিবারের বলে কি আমার কোনো সম্মান নেই? দিয়া প্রশ্ন করে গম্ভীর। তার মুখে নিজের নাম শুনলে ফায়াজের অন্তরে আঘাত লাগে। কিসের আঘাত? মেয়েটা এত বিষাদ মিশিয়ে কথাই বা কেন বলে? কোন অনুভূতিতে ফায়াজ আরও বল প্রয়োগ করে নিজে বোঝেনি সে। অজান্তেই দিয়ার হাত হতে মোবাইল মেঝেতে পড়ে যায়। খেয়াল করেনি দিয়া। তুই তুই জাস্ট গো, আমার সামনে থেকে চলে যা। ফায়াজ ছেড়ে দেয় দিয়াকে। মেয়েটা আর থামে না, লাগামবিহীন ছুটতে থাকে। বাবার সাথে দেখা করেনি, না করেছে দেওয়ান মির্জার খোঁজ। বিষাক্ত পীড়ায় অন্তর ছাড়খাড়। তাও তো এই মন চায় ফায়াজকে বারবার। মেঝেতে জল জল করে দিয়ার ফোন, সে তাই ভাসে আয়াতের নাম্বার। লাঞ্চ টাইম হওয়ায় ফায়াজের কেবিনের সোফায় দেহ এলিয়ে বসে। লাঞ্চ ধরেনি। দিয়ার ব্যাপারটা নিয়ে ভাবনার চেষ্টায় সে। ডক্টর আয়াতের নাম্বার দেখে ভুরু কুচকে আসে ফায়াদের। রিসিভ করলে শুনতে পায় ডক্টর আয়াতের আকাঙ্ক্ষার কণ্ঠস্বর। হে লেডি, পার্কিংয়ে থাকো, দেখা করে যেও। আঙ্কেল থেকে শুনেছি তুমি এসেছো। 1000টা ফোনের পর এখন রিসিভ করেছো। কেন এমন কষ্ট দাও আমাকে বিউটি? আমার কথায় রাজি না তুমি? কল কাটে ফায়াজ। মেজাজ তার দপদপ করে। পার্কিং। দিয়া তো দেওয়ানদের অন্য গাড়ি করে আসে, সেটা পার্কিংয়ে অপেক্ষা করে। ফায়াজ দ্রুত হাঁটতে আরম্ভ করে। মুঠো হয়ে আসে হাতের তালু। ডক্টর আয়াতকে পার্কিং লটে দেখা করে দিয়া। পিলারের মাঝে লুকিয়ে থাকে। ড্রাইভারকে ফোন করার জন্য মোবাইল খুঁজলে মোবাইল খুঁজে পায়নি। এছাড়া ডাক্তার আয়াতকে তার বিন্দুমাত্র সহ্য হয় না। তার চিকিৎসার পর থেকে কেমন চিপকে আছে, অথচ লোকটা বিবাহিত। দিয়া বিরক্ত লোকটার ওপর। দিয়া জানেও না ডক্টর আয়াত তার জন্য কি বিশাল ষড়যন্ত্র করেছে। তাকে পাওয়ার জন্য ভবিষ্যতে তার মা না হওয়ার ব্যাপারে মিথ্যে বলেছে। আয়াতের বউ তৃতীয়বার প্রেগনেন্ট হওয়ার পরও পূর্বের 2 বাচ্চা থাকায় ডিভোর্স ফাইল করতেও পারছে না। দিয়াকে পাওয়ার জন্য বিশাল ছক এঁকেছে। এই জন্য সম্বন্ধ এলেও তা ছিনিয়ে নেয় আয়াত। দিয়াকে রক্তমাখা অবস্থায় দেখেই কেমন তার জন্য মরিয়া হয়ে ওঠে উন্মাদ লোকটা। এমন সুন্দরী মেয়ে খুব কমই দেখেছে সে। দিয়া আয়াতকে হঠাৎ হারিয়ে ফেলে। পার্কিংয়ে উঁকি দিয়ে দেখে কাজ হয়নি। হঠাৎ অনুভব করে কেউ তার পিঠে হাত দেয়। দিয়া চিৎকার করে। চলে যেতে নিলে হাত মুচড়ে ধরে দিয়ার। পিছনের দিক থেকে দিয়া লুকে থাকা এমন একটা গাড়ি বা মানুষ নেই এদিকে। কি প্রিন্সেস, আমাকে ইগনোর করা? ডক্টর আয়াত আরও কাছে আসতে নিলে দিয়া চিল্লিয়ে বলে ওঠে, কি সমস্যা আপনার? দূরে যান। চিৎকার করে গণপিটুনি খেলে বুঝবেন। পরক্ষণে নীরবে ঘেরা পার্কিংয়ে দৌড়ানোর শব্দ হয়। দিয়া ধাক্কা দেয় আয়াতকে। লোকটা এমন অসভ্যতম করছে কেন? আগে প্রেম করার কথা বললেও কখনো হাত অবধি ধরেনি। অন্যদিকে যেতে নিলে আবারও হাতের তালু দ্বারা আটকে নেয় দিয়ার হাত। দূর হতে দৌড়িয়ে ফায়াজ পৌঁছায় দিয়ার নিকট। দিয়ার হাত আয়াতের হাতের মুঠোয় দেখে মস্তিষ্ক খেয়ে হারায় সে। দিয়ার মুখশ্রী ভয়ে মগ্ন। ফায়াজ দিয়ার কোমর আঁকড়ে নেয়। তারপরও দিয়ার হাত ছাড়েনি আয়াত।
সে কিছু বলতে নিলে ফায়াজ লাথি দেয় ডক্টর আয়াতের পেটে। চিল্লিয়ে বলে ওঠে, হাত ছাড় জানোয়ার, দিয়ার হাত ছাড়। ক্রোধে উন্মুক্ত ফায়াজের নিঃশ্বাস আওয়াজ করে দৃঢ়। ফের তীব্র লাথি দেয় আয়াতের উদরে। ফলস্বরূপ আয়াত মেঝেতে পড়ে, ব্যথায় কুকিয়ে ওঠে। বাঁধন ছুটে তাদের হাতের। ফায়াজের গর্জনে কানে হাত চাপে দিয়া। আবারও ফায়াজ এগিয়ে যায় আয়াতের পানে, হাতের ওপর পা রাখে। বউ রেখে বাইরে লীলা খেলা? আই সোয়ার, দিয়া আমাকে উস্কিয়েছে আগে, তাই। ফায়াজ নিজের অধরে আঙুল চাপে। চুপ করতে বলে আয়াতকে, দৃষ্টি দেয় দিয়ার পানে। মেয়েটা বিধ্বস্ত, ভয়ে ভঙ্গুর। এই মেয়েটা এমন বাজে কাজ করবে? অবিশ্বাস্য। দিয়া মাথা নাড়ায়, অর্থাৎ তার জবাব না। ফায়াজ কোমর স্পর্শ করে নিচের, কিঞ্চিত ঝুঁকে বলে, হাতের আঙুলের সাহায্যে আয়াতকে ইশারা করে, উঠে আয়। আয়াত দাঁড়ায় কষ্টে। ফায়াজ সোজা হয়, কলার চাপে আয়াতের। তোর ভয়ে মেয়েটা চিৎকার করলো, আর মেয়েটা নাকি তোকে পোক করেছে? তুই গাধা, আমি না। ফায়াজ লোকটা বিবাহিত হয়েও আমাকে বাজে কথা বলে। ফায়াজ বিনা দ্বিধায় তাকায় দিয়ার পানে। দিয়া তার খেলার সাথী। কেমন এক সংযোগ হয়েছিল তাদের, অজানা টান অনুভব করে সর্বদা। তবে সকল কিছু কই উবে যায়। মায়ের অহংকারী কথা মনে আসে, যা এত বছর চাপা ছিল মনে। কিশোর জীবনে মাই তাকে বুঝিয়েছিল দিয়া মধ্যবিত্ত, ওর সাথে তাদের পরিবারের মধ্যে কেবল চাকর মালিকের সম্পর্ক হতে পারে, না বন্ধুত্ব না অন্য কিছু। মায়ের অহংকারী কথাবার্তার দরুন ফায়াজ তার পারিবারিক শিক্ষাটা সেভাবেই পায়। মনের ভিতরটা হয় অহংকারে পরিপূর্ণ। বাবা ব্যবসায় ব্যস্ত থাকায় নিজের মানবিক গুণ ছেলেকে দিতে পারেনি। দিয়াকে শাসন করছিল ফায়াজ, প্রতিনিয়ত বুঝিয়েছে সে মালিক আর দিয়া কর্মচারী। মহিরুদ্দিনকেও মনে মনে ছোট নজরে দেখেছিল সে, তবে বাবার অনুরোধে সম্মান করত। অথচ সময় বদলায়, ফায়াজের বুদ্ধির পরিবর্তন হয়। মায়ের কথাটা ভুল, শতভাগ বোঝে সে, কিন্তু তার ব্যবহার স্বভাব পরিবর্তন করতে পারেনি। স্বভাবগত ফায়াজ এমন উগ্র মেজাজি, কিশোর বয়স হতে নিজেকে শুধরাতে পারেনি আর। টাকাটাকে সব কিছুর ঊর্ধ্বে মনে করে, তবে দিয়ার প্রতি আলাদা ক্ষোভের ব্যাপারটা সে নিজেও আন্দাজ করতে পারে না। মেয়েটা সামনে এলে কটু কথা শুনিয়ে দেয় সে। মেয়েটাকে কষ্ট পেতে দেখতে তার সুখ অনুভব হলেও পরক্ষণে কিছুটা শূন্য অনুভূতিতে ভোগে। অত্র শূন্য অনুভূতি থেকে ফায়াজ মিছে মুক্তি পেতে আরও বেশি অপদস্থ করে দিয়াকে। অতএব ফায়াজ ভিত্তিহীন বিষয়বস্তু মনে করতে চায় না, আর না সে নিজের তিক্ত চরিত্র বদলাতে পারবে। এমন তেতো চরিত্রের অভ্যস্ত ফায়াজ। কথায় বলে, মানুষ অভ্যাসের দাস। দিয়ার প্রতি কোনো অনুভূতিই নেই তার। মনের দুয়ারে শক্ত তালা ঝুলায় ফায়াজ। আনমনে শুধায়, আমি ইমোশনলেস, আমার কাছে কোনো অনুভূতির কদর নেই। পুনরায় রংবিহীন দুনিয়ায় ফিরে আসে ফায়াজ। শক্ত হয়ে থাকা মুখশ্রী আরও গম্ভীর করে। গাল চেপে ধরে আয়াতের। ডাক্তার মানুষ, এত জানোয়ার কেন তুই? মিথ্যে বলছে দিয়া। আয়াত বিশ্বাস করতে চায়। বাচ্চা কয়টা তোর? ফায়াজ জিজ্ঞেস করে। 2টা, আর একটা হবে সামনে। আমাকে ছেড়ে দিন স্যার, বাচ্চাদের দায়িত্ব আমার ওপর। বাইরে বেহায়াগিরি করলে অচল করতে সময় নেব না। ফায়াজ আয়াতের চুলে হাত বুলিয়ে বলে। দিয়া হতবাক। ফায়াজের লাগামহীন কথায় তার ভিতরটা ফাঁকা। এর মাঝে শুনতে পায় দেওয়ান মির্জার কণ্ঠ। ভদ্রলোককে ধরে আছে মহিউদ্দিন ও একজন কর্মচারী। ফায়াজ, কি হচ্ছে বাবা? দিয়াই বা কি করছে? লোকটা আজ থেকে আমাদের ফ্যামিলি ডাক্তার নেই। ফায়াজ হাত গুটে প্যান্টের পকেটে। আয়াত কিছু বলতে নিলে তার মুখ চেপে ধরে ফায়াজ। যা, সোজা রাস্তায় হাঁট। আয়াত কিছু বলল না আর, তবে অপমানের প্রতিশোধ নিয়ে ছাড়বে বলে ভাবে। দিয়াকে চির অসুখী করার চিন্তা করে আয়াত। মহিলাদের সাথে জঘন্য ব্যবহার ডক্টর আয়াতের। ওনার বাবা যদি আমাদের ফ্যামিলি ডাক্তার থাকে, তাহলে ওনার ছেলের কথা যেন উল্লেখ না করেন। ফায়াজ শার্টের হাতা ঠিক করে। দিয়ার পানে আর তাকায়নি। মনটা তার পাথরের। লম্বা কদমে পার্কিং ছাড়ে। দিয়া, বাসায় যাওনি কেন এখনো? দিয়ান মির্জা প্রশ্ন করে। আঙ্কেল, যাচ্ছি এখনই। দিয়া দ্রুত স্বরে। আশেপাশে দাঁড়ানো লোক আড়াল হয়। তারাই মূলত দেওয়ান মির্জাকে এখানে ডেকে আনে, না হলে ফায়াজের চিৎকারে তারা কালা হয়ে যেত। কেবিনে ফিরে শান্তি পাচ্ছে না ফায়াজ। ভিতরকার অবস্থা এলোমেলো। আজকের মুহূর্তটা ভোলা দায়। আয়াত যখন দিয়ার হাত ধরেছিল, তখন ফায়াজের অভ্যন্তরে এক গুমট ধাঁধা বাস করছিল। ফায়াজ কেবিনে সিগারেট ধরায়। আরও ফাইল চেক করা দরকার তাক,
কিন্তু মস্তিষ্ক অন্য খেয়ালে মগ্ন। দিয়া মেয়েটাকে ঘিরে তার ভাষ্যমতে যত আজরাইয়া চিন্তা। দিয়ার খিলখিল হাসি শোনেনি বহু বছর, আর না সে এখন তা শুনতে চায়। এলোমেলো কী সব ভাবনায় বিভোর ফায়াজ নিজের আয়ত্তে আসে না, নিজের চুল টানে, মৃদু চিৎকারে আওড়ায়, ইউজলেস ভাবনা থেকে বেরিয়ে যা দিয়া, আমার কাছে তুই কোনো ম্যাটার করিস না। ফায়াজের অন্তঃস্থল বরফের ন্যায় ঠান্ডা। বাকি সময় তীব্র কাজের প্রেসারে কাটে অফিসে। দিয়ার মুঠোফোন এখনও ফায়াজের নিকট। ফায়াজ তার সেক্রেটারি দ্বারা বাড়ির ল্যান্ডলাইনে ফোন দিয়ে ব্যাপারখানা জানায়। গাড়ির ড্রাইভার এখনও অফিসের নিচে দাঁড়িয়ে। ফায়াজ এলে দ্বার খুলে দেয়। বাড়িতে পৌঁছে দিয়ার ফোন ড্রাইভারকে ধরিয়ে দেয় ফায়াজ। দিয়াকে দিয়ে আসো। দ্রুত পা ফেলে ভেতরে ছুটে লম্বাটে মানব। দিয়া সদর দরজার আড়ালে ছিল। ফায়াজ ধাক্কা দিলে তার পেটে চাপ পড়ে দরজার হাতলে। মৃদু শব্দ করে বলে, মাগো, নেকামি বন্ধ কর, এখানে কোনো আয়াত নেই। ফায়াজ তোর নেকামিতে গলবে না, মেজাজ দেখায় ফায়াজ। অযথা মেয়েটার প্রতি অতিরিক্ত বিরক্ত সে। আমি কোনো ন্যাকামো করি না, দরজার হাতল আমার পেটে। আপা, আপনার মোবাইল। ড্রাইভার মোবাইল হাতে দেয় দিয়ার। ফায়াজ তার কথা না শুনেই চলে যাচ্ছে। কি বিস্বাদ অন্তরে। দিয়া সদর দরজার পাশে অবস্থিত জুতোর বিরাট এক শোকেস হতে দোলার এক জুতা নেয়। সেটা নিতে গিয়ে ফায়াজের কঠোর কথার শিকার হলো সে। অতিথি আসবে তাই এমন সাজসজ্জা দোলার। প্যারালাইজড হলেও দেমাগের কমতি নেই মহিলার। দিয়া ভাবে। দীর্ঘশ্বাস বেরোয় অন্তর হতে। সোসাইটির কিছু জরুরি মানুষ আসে। দিয়া তাদের মাঝে দোলাকে নিয়ে যায়। মৃদু কণ্ঠে সালাম দেয় সে সবাইকে। দৃষ্টি তার নিচু, কথাবার্তা এক পর্যায়ে আসে ফায়াজ। দিয়া মাথা তখনও নিচু। মা কেন দিয়াকে এমন দান করিয়ে রাখলো বোধ হলো না তার। কিছু বলতে না চেয়েও ফায়াজ বলে ওঠে, ভিতরে যা। দিয়ার শরীর কম্পিত। মেয়েটা কে দোলা? একজন জিজ্ঞেস করে। আমার দেখাশোনা করার জন্য রেখেছি। দিয়া, যাও ভিতরে বসো। নরম সুর দোলার, কিন্তু অন্তর বিষ। ফায়াজ দিয়ার যাওয়ার পানে বাঁকা দৃষ্টিতে দেখে। সে বোঝে না মেয়েটা যেখানে সেখানে কেন যায়। মাও কেমন অবুঝের মতন কাজ করে। ফায়াজ কিছু সময় পার করে লিভিং রুমে। নিজের কক্ষে ফেরার সময় লক্ষ্য করে দিয়া রোলিং ট্রে নিয়ে এগোচ্ছে। পাশে আবার বাড়ির হেল্পিং হ্যান্ড। তারা ফায়াজের সম্মুখে আসলে ফায়াজ অন্যজনকে বলে, ট্রে নিয়ে যাও। জি সাহেব। অন্যজন ট্রে নিয়ে চলে যাচ্ছে। দিয়া এগোতে নিলে ফায়াজ তিরিক্ষি ভাষায় বলে ওঠে, বাসার নতুন বুয়া তুই? দিয়া হতবম্ব। ফায়াজের ধারণা শুনে জান পরাণ সই অবাক। দোলাই তো নির্দেশনা দিয়েছিল নির্দিষ্ট সময় পর নাস্তা দিয়ে যেতে। ফায়াজের সামনে যেন দিয়ার বুলি ফুরোয়, মাথা কাজ করে না। লোকটা বড্ড চতুর। তার সেই গভীর দৃষ্টির পানে নিজেকে বারংবার হারিয়ে ফেলে দিয়া। পরম সুগন্ধি পুরুষকেই দিয়া নিজের হৃদয় দিয়েছে। আমি থামে দিয়া। কি বলবে সে ফায়াজকে? কি তুই নতুন বুয়া, নাকি ওখানে উপস্থিত লোকেদের দেখার জন্য উতলা হচ্ছিস? ফায়াজ এক কদম এগোয়। দিয়া কিঞ্চিত স্বরে সাহস চুকিয়ে বলে, আমার দরকার পড়েনি লোকেদেরকে নিজেকে দেখানোর। আর আপনি বলেছিলেন আমি কর্মচারী, তাই বুয়া হলেও সমস্যা নেই। নাটক বন্ধ কর, তোর মতন মেয়েকে চেনা আছে, ছেলেবাজি করিস। ফায়াজ ভুরু কুচকে বলে। দিয়া অপমানে মূর্ছা যাওয়ার প্রকোপ। বারবার বলি, স্যার আমাকে নিয়ে কেন ভাববেন? বুয়া আমি, আপনাদের সাথে আমার কথা বলা সাজে না। দিয়ার আঁখি টলমল। পাষাণ ছেলেটাকে কেন নিজের হৃদয় দিয়েছে? রাত ভোর এই না পাওয়া পুরুষকে নিয়ে কেন ভেবেছে? প্রথম প্রেম পুরুষকে ভোলা যে অসম্ভব। আমার কথা বলা সাজে না, কারণ আমি আয়াতের মতন রসিক কথা বলি না। তাই কয়টা প্রেমিক তোর বলতো? মৃদু স্বরে ক্ষোভ প্রকাশ করে ফায়াজ। কারো রসিকতার জন্য আমি মরে যাচ্ছি না আমার। দিয়াকে থামিয়ে দেয় ফায়াজ। কচির মতন মুখ চলে, সেলাই করে দেব। আমার কোনো প্রেমিক নেই ফায়াজ, আমি বাজে মেয়ে নই, অনুনয় করে দিয়া। সর সামনে থেকে, তোর চেহারা দেখলেও আমার মেজাজ ধরে যায়। দিয়াকে টপকিয়ে ফায়াজ কক্ষের পানে ছোটে। ছলো ছলো আঁখিতে দিয়া চেয়ে রয় ফায়াজের যাওয়ার দিকে। আফসোসের সুরে আওড়ায়, যে আমার চিরসুখ তার কাছে আমি বিষাক্ত। নিজ বাড়িতে ফেরে রাত 8টা বাজে দিয়ার। রাস্তায় প্রচুর ট্রাফিক। 3 তলায় উঠে দরজা খোলা পায়। অর্ধেক কিনারায় এসে বুঝতে পারে বাবা মা কিছু একটা নিয়ে কথা বলছে। সামান্য উঁকি দিলে অবলোকন করে মায়ের হাতে তার মেডিকেল রিপোর্টের সবুজ ফাইল। সঙ্গে শুনতে পায় মায়ের বেদনাদায়ক কণ্ঠ, আর একটা দেখাবে ডাক্তার দিয়ার? মেয়েটার জীবন এভাবে শেষ হয়ে যাবে?
তুমি ডিভোর্সি ছেলের জন্য কেন মানা করছো? মেয়েটাকে বিয়ে না দিয়ে বসে থাকা সম্ভব? দেখো, আয়াত পেশাগতভাবে খুবই ভালো ডক্টর। সে বারংবার পর্যবেক্ষণ করেই রিপোর্ট দিয়েছিল। এও বলেছিল অন্য ডাক্তাররা রিপোর্ট দেখে একই সংবাদ দেবে। তাহলে মেয়েটাকে অন্য ডাক্তার দেখিয়ে পুনরায় সেই সংবাদ দিয়ে কেন কষ্ট দিতে চাও? ডিভোর্সি ছেলের জন্য রাজি না হওয়ার অনেক কারণ আছে। আমার মেয়ে কোনো অন্যের দ্বিতীয় স্ত্রী হয়ে থাকবে? দেখো, খোদা একজন সুপুরুষ পাঠাবে। দুনিয়ায় এখনো ভালো ছেলে আছে, কথাটা মিলিয়ে নিও। বাবার আফসোসের সুর সহ্য হলো না দিয়ার। গলা ভার হয়ে আসে, কামরায় ফিরে দৌড় দেয়। বক্ষ পিঞ্জিরায় যেন একদমে যাবে। তার নিয়তি এমন খারাপ কেন? অনার্সে পড়াকালীন জন্ডিসে আক্রান্ত হয়ে 2 বছর পড়া পিছাতে হয়। মেয়েটার শরীর ছিল বেশ দুর্বল। এরপর সময় নিয়ে মাস্টার শেষ করে। বাবা তখন বিয়ের ব্যাপারে এতটা ভাবেনি। মেয়ে পড়ছে, তার মাঝে আবার বিয়ে কেন আসবে? বাবা প্রচুর সাপোর্টিভ। এছাড়া দিয়ার মনে বসবাস ফায়াজের। তার জন্য বিয়ের চিন্তা মানেই বিষাদ। শেষে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে মেয়েটার বড় অ্যাক্সিডেন্ট হয়। এতে মা বাবা সর্ব আনন্দ হারায়। দিয়ার বিয়ে শাদী নিয়ে এতটা না ভাবলেও এখন বাবা মায়ের জন্য অনুশোচনা হচ্ছে। যদি অ্যাক্সিডেন্ট না হতো তাহলে বুকে পাথর চেপে রেখে হলেও অন্যদিকে বিয়ে করত। কিন্তু সৃষ্টিকর্তা হয়তো চায়নি দিয়ার মন হতে মুছে যাক ফায়াজ। কান্না আসেনি দিয়ার, দৃষ্টি কেমন খরায় পূর্ণ। বাহিরে হালকা কুয়াশার আভাস, দোলে তার ছোট্ট চুলের সাথীরা। আঁখি বন্ধ করে ফের খোলে দিয়া। জীবনটা কেমন নিভু নিভু। বাবা মা ছাড়া কখনো কারোর আদর পায়নি। হ্যাঁ, দেওয়ান মির্জা যথেষ্ট আপন করে নিয়েছেন তাদের। তাও দিয়ার আফসোসের শেষ কই। বাবা মা হতে প্রায় শুনতো তার বাবা এবং নানার পরিবার বেশ বিত্তশালী। তারা যদি মেনে নিত তাহলে দিয়া অবশ্যই ফায়াজকে তার পারিবারিক উঁচু অবস্থান সম্পর্কে জানাতে পারত। আবারও আফসোসের দুনিয়ায় হারিয়ে যায় মেয়েটা। দিয়া দুদিকে মাথা দোলায়, সন্তর্পণে শুয়ে পড়ে বিছানায়। আমার বাবা মাকে সবসময় ভালো রেখো সৃষ্টিকর্তা। অতি শোকে তার চোখের পাতায় ঘুম নেমে আসে। ফের মত্ত হয় অচেনা সকল কল্পনায়। ফায়াজ হাসছে। এই তো দিয়ার হাত ধরে ফুলবাগানে হেঁটে যাচ্ছে। ফায়াজদের বাড়িতে আসার জন্য বাস ধরে দিয়া। আবাসিক এলাকার সম্মুখে এসে বাস থেকে নামলে খেয়াল করে তার পিছু পিছু কেউ আসছে। অনেকেই তো বাস থেকে নেমেছে, হয়তো অন্য যাত্রী হবে। বরাবর তার সামনে পিছনের মানুষের ছায়া লম্বাটে। হঠাৎ করে থামে দিয়া। হুট করে পিছনে বাঁক ফিরলে দৃশ্যমান হয় তার ভৃতি ও প্রিয় মুখ ফায়াজ। তাকে দেখে রীতিমতো চমকে যায় দিয়া। হাঁটুর ওপরে প্যান্ট, হাফাতা টি শার্ট, ঘামে সিক্ত মানব। জটিল নজরে চেয়ে দিয়ার পানে কেসে ওঠে দিয়া। আলগোছে প্রশ্ন করে, জগিং করতে গিয়েছিলেন? দিয়ার বোকা প্রশ্নে বিরক্ত হয় ফায়াজ। না, বিয়ে করতে। দিয়া লজ্জা পায়, গাল জোরে জ্বলে। সে কদম ফেলার পূর্বে ফায়াজ আবারও বলে ওঠে, আজ কেন এসেছিস? মা তো বাসায় নেই। জানি, আপনার লাঞ্চ দিতে হবে তাই, আর ফিহার সাথে কিছু কাজ ছিল। ফায়াজ সোজা হাঁটতে আরম্ভ করে। পাশে হাঁটার দিকে দিয়া অন্যদিকে হাঁটতে উত্তম মনে করে। পাশাপাশি হাঁটলে ফায়াজ যদি আবার অপমান করে। ফায়াজের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ। ঘাড় ঘুরিয়ে দেয়াকে পর্যবেক্ষণ করে পিছনে পিলারে ফেলে। মনে হলো কেউ একজন আড়াল হলো। পরক্ষণে পথচারী ভেবে উপেক্ষা করে। দুদিকে ঘাড়ও নাড়ে। মাইন্ড ফ্রেশ থাকা দরকার। অফিসে বেশ ঝামেলা। ফিহার কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান বেলা 1টা হতে। তাই ফিহা তাকে তৈরি করতে আসতে বলেছে দিয়াকে। দিয়া এসে কাজে লেগে যায়। প্রথমে ফিহার লম্বা চুলে মন দেয়। মেয়েটার শাড়ি, মেকআপ, চুল সব সামলাতে হবে, তাই দিয়ার বেশি সময় নিয়ে আসা। তার চুলের কাজ দেখে খুশি হয় ফিয়া। অনেক ভালো দিয়া আপু, তোমার হাতের কাজ। বিনিময়ে আঁকাবাঁকা দাঁতের মিষ্টি হাসি উপহার দেয় দিয়া। অফিসে যাওয়ার পূর্বে বাবার কামরায় যায় ফায়াজ। বাবা ডেকেছে। প্রশ্ন করলে বাবা জানায়, মহিউদ্দিন আজ অফিসে যাবে না, ওর ছুটি আমি নিলাম। আমি আর মহিউদ্দিন আজ দিয়ার জন্য ছেলে দেখতে যাব। মেয়েটার বিয়ে ঠিক? ফায়াজ দাঁতে দাঁত চেপে বাবাকে প্রশ্ন করে। মাত্রই আজ ছেলেটাকে দেখতে যাব। কিন্তু তুমি কি রেগে? সামান্য কাজে মহিউদ্দিন আঙ্কেল ছুটি নেবে? ওনার মেয়ে কি ওনার একমাত্র দায়িত্ব? ফায়াজ কথা গোড়ায়। আচ্ছা, 3টের পর অফিসে আসবে মহিউদ্দিন। বেটার। জেদ দেখিয়ে জানায় ফায়াজ। অগ্নিলাবার ন্যায় সত্তা জ্বলছে। সেই মুহূর্তে সামনে আসে দিয়া। ফিহার চুলে লাল গোলাপ গাঁথলে ভালো দেখাবে, তাই বাগান থেকে তুলে আনলো কিছু গোলাপ। ফায়াজ নিজের ক্রোধ সামলাতে পারেনি।
দিয়ার বাহু চেপে ধরলে কিছু ফুল মাটিতে পড়ে যায়। তাজা গোলাপ মারিয়ে দেয় ফায়াস। সেই দৃশ্যে দিয়ার অন্তর ক্ষুণ্ণ হয়। কি সুন্দর তাজা লাল গোলাপ! ফায়াসের পানে মাথা উঁচু করে ফেরে দিয়া। ফায়াজের মুখশ্রীতে কঠিনতরা ভিড় জমিয়েছে। দিয়া ঘটনা বোঝেনি। এর মাঝে ফায়াজ দিয়ার শুভ্র মুখশ্রীতে শক্ত আঙুলের প্রলেপ আঁকে। হিংসাত্মক রূঢ় হেসে বলে, আমি ফায়াজ সাকোয়াত মির্জা, কখনো তোর বিয়ে হতে দেব না। চলবে? গল্প বেঁধেছি প্রাণ তোমারও ক্ষণে। লেখক সালসাবিল সারা।